আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে জাহেদ মহাবিপদে পড়েছে। জাহেদ মহাবিপদে পড়েছে। মিজান সাহেব দেশের বাড়িতে পৌঁছে ঘোষণা দিয়েছেন এখানেই থাকবেন, আর শহরে ফিরবেন না। গ্রামে থাকার ব্যবস্থা নেই বললেই হয়। টিনের ঘর দুটির ভগ্নদশা, ভিটের ভেতর মানুষ সমান ঘাস গজিয়েছে। বাড়ির দরজা জানালা লোকজনে খুলে নিয়েছে। খাট চৌকি কিছুই নেই। মেঝেতে বিছানা করে ঘুমাতে হবে। মেঝেময় গর্ত, সাপের না ইঁদুরের কে বলবে। জাহেদ বলল, এর মধ্যে কি থাকবে, চলো কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে উঠি। খাওয়া দাওয়া তো করতে হবে। খাবো কি, এখানে তো আর হোটেল নেই। ব্রেন ডিফেক্ট হয়েছে, নিজের ভাঙা বাড়িই হচ্ছে অট্টালিকা, এখানেই থাকবো। আর খাওয়া দাওয়া, হাঁড়িকুড়ি কিছু আন, ইট পেতে আগুন করে রান্না হবে। পিকনিক হবে বুঝলি, রোজ পিকনিক। নিজের বাড়ি থাকতে অন্যের বাড়ি আমি খাবো না, শেষে বিষ টিস মিশিয়ে দেবে। বিষ মিশাবে কেন? আরে গাধা, চারিদিকে শত্রু, জমি জমা সব বেদখল হলো কি জন্যে? কারা এসব নিল? তবে এসেছি যখন সব সায়স্তা করে যাব, দরকার হলে মার্ডার করব। মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। কিরে, পারবি না আমাকে সাহায্য করতে? জাহেদ চোখে অন্ধকার দেখছে। এ কি সমস্যা? রাতে থাকার জন্য চৌকি জোগাড় করা হয়েছে, চৌকির উপর তোষক বিছিয়ে বিছানা। খাবার ব্যবস্থা জাহেদের দূর সম্পর্কের এক খালার বাসায়। মিজান সাহেব কিছুতেই সেখানে যেতে চান না। জাহেদ একা গিয়ে খেয়ে এলো, বাড়িতে করে খাবার নিয়ে এলো। মিজান সাহেব সেই খাবারে মুখও দিলেন না। চোখ কপালে তুলে বললেন, অসম্ভব, তুই কি আমাকে মারতে চাস? সপাক আহার করব, নিজে রেঁধে খাবো। তৃতীয় দিনের দিন সে প্রায় জোর করে মামাকে নিয়ে ঢাকায় এসে নামল। ট্রেন থেকে তিনি নামলেন বদ্ধ উন্মাদ অবস্থায়। রিকশায় উঠে রিকশাওয়ালাকে করুণ গলায় বললেন, এরা আমাকে খুন করতে নিয়ে যাচ্ছে, বুঝলেন ভাই সাহেব। গ্রামের বাড়িতে সুখে ছিলাম, ভুলিয়ে ভালিয়ে এনেছে। গরু জবেহ করার বড় ছুরি আছে না, ওইটা দিয়ে জবেহ করবে, ঘুমের মধ্যে কাম সারবে। আল্লাহু আকবার বলে গলায় পোষ। তিনি বাসায় ঢুকলেন স্বাভাবিক ভঙ্গিতে। মনোয়ারাকে দেখে খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কিরে মাগি, স্বামীকে খুন করতে চাস? বেশ, খুন কর, কিছু বলবো না, চিৎকারও দিব না। তবে খেয়াল রাখিস, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খুনের সময় আমাকে উত্তর দক্ষিণে শোয়াবি, ভালো মতো গোসল দিবি। নাপাক অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই না। মনোয়ারা মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলেন। মিজান সাহেবের মেয়ে দুটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তিনি তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, খুকিরা, ভয়ের কিছু নেই, নির্ভয়ে থাকো। জাহেদ পাড়ার ডাক্তার সাহেবকে ডেকে আনলো। তিনি ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। জাহেদকে বললেন, রোগীর অবস্থা ভালো দেখছি না, যে কোনো সময় ভায়োলেন্ট পর্যায়ে চলে যেতে পারে। আপনি বরং কোনো একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দেন। বাচ্চা কাচ্চার সংসার, একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? ইঞ্জেকশনের এফেক্ট বিকেল পর্যন্ত থাকবে, এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলুন। বনানীতে একটি ক্লিনিক আছে, নাম হলো মেন্টাল হার্ম। ইলেকট্রিক শক দেবার ব্যবস্থা আছে। ঠিকানা আছে আমার কাছে, তবে চার্জ বেশি। কিন্তু টাকার দিকে তাকালে এখন হবে না। দেব ঠিকানা? জাহিদ বলল, দিন। আপনাদের বংশে পাগলের হিস্ট্রি আছে? জি না, আজকাল অবশ্যই হিস্ট্রি ফিস্ট্রি লাগে না, এমনিতেই লোকজন পাগল হয়ে যাচ্ছে। খোঁজ নিলে দেখবেন ডিসপেন্সারিগুলোতে নাক ঠান্ডা রাখার ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়। ঘুমের ওষুধ ছাড়া আর কেউ ঘুমোতে পারে না। সন্ধ্যাবেলা জাহেদ তার মামাকে মেন্টাল হোমে ভর্তি করিয়ে দিয়ে এলো। ৩,০০০ টাকা অগ্রিম জমা দিতে হলো। দৈনিক ৩০০ টাকা হিসেবে 10 দিনের ভাড়া। এই ৩০০ টাকার মধ্যে খাওয়ার খরচ ধরে নাই। মনোহরা তার গয়না বিক্রি করলেন।
বেবি ট্যাক্সি ভাড়া করে আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন ধারের জন্য। বিপদ একদিকে আসে না, নানা দিকে একসঙ্গে এসে সাঁড়াশি আক্রমণ করে। মিজান সাহেবের বাড়িওয়ালা জাহেদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে চা খাওয়ালেন, পাঁপড় ভাজা খাওয়ালেন। অমায়িক ভঙ্গিতে বললেন, আপনার মামার খবর শুনলাম, খুবই দুঃখ পেয়েছি। দুঃখ পাবারই কথা, অতি ভদ্রলোক ছিলেন। মাসের 3 তারিখে মাসের ভাড়া পেয়েছি, কোনোদিন দেরি হয় নাই। শেষ কয়েক মাসে কিছু সমস্যা হয়েছে। সমস্যা হতেই পারে, দিন তো সমান যায় না। সাগরে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও জোয়ার ভাটা আছে। সবই বুঝি, কিন্তু জাহিদ সাহেব, আমার ব্যবস্থাটা কি? জাহিদ বলল, একটু সময় দিন। মামার অফিসে লোনের জন্য দরখাস্ত করছি, লোনটা পেলে প্রথমে আপনার টাকাটা দিয়ে দেব। আমাকে টাকা দিলে তো আপনার চলবে না, আপনাদের খরচাপাতিও আছে না। পাগলের চিকিৎসা খুবই খরচের চিকিৎসা। আগে যক্ষা ছিল রাজরোগ, এখন রাজরোগ হলো পাগলামে। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। বলেন কি? সত্যি কথা বললাম ভাই, আমিও ভদ্রলোকের ছেলে, মানুষের বিপদ আপদ বুঝি। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তবে এই মাসের 28 তারিখে আমার বাড়ি ছেড়ে দিতে হবে। আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি, 30 তারিখে ভাড়াটে চলে আসবে। কি সর্বনাশের কথা? কোনো সর্বনাশের কথা না ভাই, বাস্তব কথা। বাস্তব অস্বীকার করতে নাই, বাস্তব স্বীকার করে নিতে হয়। এখনো 3-4 দিন সময় আছে, একটা বাসা ঠিক করে উঠে চলে যান। আমি আপনাকে সাহায্য করব। আমার ট্রাক আছে, ট্রাক দিয়ে মালপত্র পাঠানোর ব্যবস্থা করব। একটা পয়সাও লাগবে না, শুধু পেট্রোলের খরচ হিসেবে কিছু ধরে দেবেন। জাহেদ বলল, আপনি তো ডেঞ্জারাস লোক। উপকার করতে গেলে ডেঞ্জারাস লোক হতে হয়, এজন্যই উপকার করতে নাই। 6 মাসের ভাড়া মাফ করে দিলাম, এটা চোখে পড়ল না? নেন ভাই, ধরেন, সিগারেট খান, নাকি ধূমপান করেন না? জাহিদ সিগারেট নিল না, তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সামান্য সিগারেটের ধোঁয়াতে সে ভাঙা আকাশের কিছু হবে না। ভাই সাহেব, এই হলো আমার বক্তব্য। চা আরেক কাপ দিতে বলবো? বলুন। শুনেছি আপনিও বিবাহ করেছেন। ঠিকই শুনেছেন। জাহিদ কেয়ার সঙ্গে দেখা করতে গেল। কেয়ার দুলাভাই ঘরে ছিলেন। তিনি কঠিন ভঙ্গিতে বললেন, কি খবর? জাহিদ বলল, ভালো। বসো। জাহিদ বসল। ভদ্রলোক শুকনো গলায় বললেন, তোমার ব্যাপার কিছুই বুঝতে পারছি না। স্ত্রীকে এখানে ফেলে রাখবে? জি না, একটু সমস্যা যাচ্ছে, সাময়িক সমস্যা। বাড়ি ভাড়া করেছি, সামনের সপ্তাহে নিয়ে যাব। কোথায় বাড়ি ভাড়া করেছ? সোহানবাগ। ফ্ল্যাট বাড়ির 2 রুম, 2 বাথরুম। ভাড়া কত? ভাড়া এখনো সেটেল হয় নাই, 2000 চাচ্ছে, মনে হয় কিছু কমবে। ফার্নিচার এখনো কেনা হয়নি, এসব কেনাকাটা করছি। কি আছে? গুলশান মার্কেট থেকে কিছু ফার্নিচার কিনবো, ভাবছি ওকে সঙ্গে নিয়েই কিনি। ও যেতে পারবে না, জ্বর। জ্বর নাকি? গোসল করে সারা রাত ঠান্ডা বাতাসে বসে বুকে ঠান্ডা বাঁধিয়েছে, কারো কথা তো শুনে না। কে আর অনেক জ্বর, তবু সে বলল সে যাবে। কে আর বড় বোন বললেন, তুই কি অসুখ আরো বাড়াতে চাস? ডাক্তার বলে গেল নিউমোনিয়ার লক্ষণ। কে আর বলল, ঘরে বসে আমার দম বন্ধ হয়ে আসছে, একটু ঘুরে আসি। তুই ইচ্ছা করে অসুখ বাড়াচ্ছিস, আমি চলে আসবো আপা। কে আর বলল, হুড ফেলে দাও। জাহিদ বলল, এই অবস্থায় হুড ফেলে দেব কি? তোমার তো সিরিয়াস ঠান্ডা লাগবে। লাগুক, তুমি আমার হাত ধরে বসে থাকো, আজ অনেকক্ষণ ঘুরবো। তুমি ভালো আছো তো? আছি। নীল শার্টটা কিনেছ? না, এখনো কিনিনি। এখনো কিনোনি? কবে কিনবে? খুব শিগগিরই কিনবো। দুলাভাইকে যে 2 রুমের ফ্ল্যাটের কথা বলছিলে, বানিয়ে বানিয়ে বলছিলে, তাই না? হুম।
আমি বুঝতে পেরে মনে মনে হাসছিলাম। বানিয়ে যখন বলছো 2 রুমের ফ্ল্যাট বললে কেন? বললেন না কেন 4 রুমের দক্ষিণ দুয়ারি ফ্ল্যাট, একটা সার্ভেন্টস রুম? চলো ফিরে যাই কিয়া। না, এখন ফিরবো না, অনেক রাত পর্যন্ত ঘুরবো। তোমার মামার অবস্থা কি? অবস্থা ভালো না। ভালো না হলে বলার দরকার নেই, খারাপ তো কিছু শুনতে ইচ্ছা করছে না। তুমি কি রাতে খেয়েছো? না। তাহলে চলো তো, কোন একটা ভালো রেস্টুরেন্টে চলো। তুমি খাবে, আমি দেখব। আমার সঙ্গে টাকা আছে। তুমি সুস্থ হয়ে নাও, তারপরে একসঙ্গে দুজন খাবো। না, আজই তুমি খাবে, আমি দেখব। তোমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন তুমি আরাম করে কিছু খাও না। তোমার স্বাস্থ্য যে কি পরিমাণ খারাপ হয়েছে তা তুমি জানো? আচ্ছা, এক কাজ করো, হুড তুলে দাও। আমার খুব ঠান্ডা লাগছে। জ্বর বেড়েছে বোধ হয়, দেখো তো। আচ্ছা, এত সংকোচ করে গায়ে হাত দিচ্ছ কেন? আমি তোমার স্ত্রী। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে জাহেদ মহাবিপদে পড়েছে। ধন্যবাদ সবাইকে।